এপার বাংলার নাম হচ্ছে আজকে পিঠে, আর ওপার বাংলার নাম হচ্ছে চিতই পিঠে। যে আজকে তো খাও, কিন্তু ফোর কি গোনো, ফোর মানে ফুটোগুলো কি সেটা কখনো গুনে দেখেছো তার কটা হয়? চানাচুর আমাদের, যে চানাচুরটা আমাদের হিয়ারিং হয়েছে, ফার্স্ট হিয়ারিংয়ে হিস্ট্রিটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। পুজোতে কখনোই চিনির ব্যবহার হতো না। আপনি যখন নেমন্তন্ন বাড়িতে যান তখন দেখবেন যে নেমন্তন্ন বাড়িতে একটা প্লেটের পাশে পাতে একটু নুন দেওয়া হয়। কেন দেওয়া হয়? পিঠের কিছু নাম যেগুলো এখন হয়তো আমরা জানিই না, বা এই পিঠে যে হতো সেটাই আমরা ভাবতেই পারি না, এরকম কিছু নাম আছে কি? নমস্কার, মাইথোলজি বাই ভেনেসার পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, খুব ঠান্ডা লাগছে। সোয়েটার শাল নিয়েও হচ্ছে না, মানে একটা সোয়েটারে হচ্ছে না, একটা কম্বল বা লেপেও হচ্ছে না। শীত আরও পড়বে, জাঁকিয়ে পড়বে, আবহাওয়া দপ্তর এমনটা জানাচ্ছে। কিন্তু শীত মানেই কি জবুথবু অবস্থা? শীতের সঙ্গে বাঙালির একটা স্মৃতি, একটা আবেগ আর জিভের সম্পর্কও রয়েছে। শীত মানেই আরও একটা জিনিস, শীত মানে নলেন গুড়, শীত মানে পিঠে পুলি। এটাও একটা উৎসব বাঙালির, এবং এই উৎসবেরও একটা ইতিহাস রয়েছে। আজকের এই যুগে যেখানে ফার্স্ট লাইফ, পিঠেপুলি কি হারিয়ে যেতে বসেছে? বাংলার পিঠেপুলি উৎসব কবে শুরু হয়েছিল, কি কি পিঠেপুলি আমাদের দেশে, এই বাংলাদেশে বানানো হতো, খাওয়া হতো, কিভাবে হতো, এবং তার সঙ্গে গুড়ের কি সম্পর্ক, গুড় কতটা আমাদের জীবনে মিষ্টি ভরে দিয়েছে। এখন চিনি আমরা খেতে চাই না বটে, কিন্তু যখন চিনি খুব শুদ্ধ ছিল, পরিষ্কারভাবে খুব ভালোভাবে এই চিনি পাওয়া যেত, তখন কি চিনি এই পিঠেপুলি উৎসবের একটা বড় অঙ্গ ছিল? আসুন সেই সবই আজকে জানবো। এটা জানার জন্য আজকে আমার সঙ্গে আমার গেস্ট যিনি, তার কাছেই চলে আসতে হয়েছে। অত্যন্ত জনপ্রিয়, খুব সুপরিচিত হরিপদ ভৌমিক, গবেষক এবং লেখক। শুধু তাই নয়, তার প্রচুর বই রয়েছে। কলকাতার ইতিহাস, কলকাতার গয়না, কলকাতার খাবার দাবার, এবং অবশ্যই কলকাতা মানে বাঙালি মানেই রসগোল্লা আর দই যখনই ওঠে, সেই রসগোল্লার ওপরও তার একটা বই রয়েছে, একটা দীর্ঘ লড়াই রয়েছে। এখন এইসব নিয়ে আমরা কেন আলোচনা করছি? কারণ সামনেই তো পিঠেপুলি উৎসব, এটাকে ভুললে চলবে? আসুন সেই নিয়েই আজকে আলোচনা করি। নমস্কার। শীতের যে আমেজ, এই শীত পড়াটাকে আমরা এই বছর অনেকে একটু বেশি মজা করে বলছে যে শীতকে এনজয় করা যায়, এটা কিন্তু কখনো ভাবেনি। বেশ একেবারে লেপে ঢুকে গিয়েও যেন মনে হচ্ছে যে তার উপরে একটু চাদর চাপা দিই বা অন্য কিছু করি, একটা অন্য রকম মানে ভাবনা মানুষকে নিয়ে গেছেন। তো আমরা জানি যে বছরের এই হিসেবে যে মাসগুলো রয়েছে, এই মাস শব্দটির অর্থ হচ্ছে কিন্তু চন্দ্র। বলা হয় যে 28টি কন্যা ছিলেন দক্ষের, তার মধ্যে যে নক্ষত্রের সামনে গিয়ে পূর্ণিমা পূর্ণ হয়েছে, মানে চাঁদ পূর্ণ হয়েছে, সেই অনুযায়ী আমাদের মাসের নাম পেয়েছি আমরা। যেমন বিশাখা নক্ষত্রে পূর্ণিমা মানে বৈশাখ মাস, জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যৈষ্ঠ মাস। এইভাবে আমরা শ্রবণা নক্ষত্রে শ্রাবণ, ভদ্রা নক্ষত্রে ভাদ্র, অশ্বিনী নক্ষত্রে আশ্বিন। এই যে মাসগুলো, তার মধ্যে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বললেন গীতাতে যে আমি বছরের মধ্যে মার্গশীর্ষ অর্থাৎ মার্গ মাস হচ্ছে রাস্তা। এই যে বছরের যে রাস্তা, সেই রাস্তার পরিক্রমায় আমি হচ্ছে তার একেবারে আগে। এর আরেকটি নাম রয়েছে অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে বর্ষ। অগ্রহায়ণ মানে হচ্ছে বছরের প্রথম মাস। তাহলে অঘ্রাণের পরে আমরা যে মাসটি পাই, অঘ্রাণ পরে পৌষ মাঘ, অর্থাৎ পূষা নক্ষত্রে মানে পূর্ণিমা মানেই হচ্ছে আমরা পৌষ পেয়েছি। এবং পৌষ পার্বণের সঙ্গে কেমনভাবে এই নামটি অদ্ভুতভাবে মিশে আছে, তার একটা উদাহরণ হচ্ছে যে আমাদের এই পিঠেপুলির
একটি শব্দ উচ্চারিত হয় নবাত পিঠেতে। নবাত মানে হচ্ছে নূতন বার্তা দেওয়া। ও আচ্ছা। এই নূতন বার্তা থেকে নবাত শব্দটা এসছে। তো ফলে এই যে নতুন শব্দটা এলো নবাত থেকে, নবাতকে কোথা থেকে পাচ্ছি, নতুন মানে এই যে মেসেজটা সেটা হচ্ছে খেজুর গাছ থেকে। অর্থাৎ এই খেজুর গাছ তাকে যে গাছ কেটে যারা গাছ কাটতে তাদেরকে তাদের পরিচয় হচ্ছে শিউলি নামে, যে গাছ কাটে। গাছ কেটে ওইরকম একটা রুক্ষ গাছ দেখতে মনে হবে যে কাঠঠোকরা মানে কিছু নেই ওর মধ্যে, নিরস। আর সেখানে এত রস তার মধ্যে রয়েছে, যখন শিউলি কেটে সেই রস নিয়ে আসছে এবং সেই রস খাওয়ার পরে মানে এই যে আড্ডায় বসা হয়েছে আজকে, এই তখনই মনে হচ্ছে যে এই আলাপটা হচ্ছে খেজুরি আলাপ। তো ফলে খেজুরকে বাদ দিয়ে এবং নবান্নের নূতন ধানকে বাদ দিয়ে, নূতন চালকে বাদ দিয়ে কখনো বাঙালি ভাবতেই পারেনি যে এই মাসটাকে তারা অন্যভাবে দেখবেন। কারণ এই মাসটার সঙ্গে জড়িয়ে আছে ঢেকিশালা, এই মাসটার সঙ্গে জড়িয়ে আছে আমাদের এই নূতন ধান উঠলো, এবং নূতন ধান ওঠার পরে যখন নাকি এই পিঠে পুলি হয়, ঠিক তার আগের যে পরিক্রমাটা, সেই পরিক্রমায় ওই নূতন যে ধানের যে খড়গুলো থাকে, খড়গুলোকে দিয়ে ওরা কি করে, আপনার ওই দড়ি তৈরি করে। দড়ি তৈরি করে বাড়িতে মানে ট্রাঙ্ক, মানে যেখানে চাল রাখে সেই কুঠুরি, ধানের গোলা, সবগুলোকে ওই দড়ি দিয়ে বাঁধে। এই যে বন্ধনটা, এইটা ওই দড়ি দিয়ে বাঁধে। বেঁধে তারপর তাদের আমন্ত্রণ জানানো হয় যে আমাদের কিন্তু বাড়িতে নবাত আছে, নবান্ন আছে, তোমরা কিন্তু এসো। এই যে এসো, এই যে ভালোবাসাটা যে যাদের কাছ থেকে পেয়েছি তাদেরকে আমরা ভুলে যাই, কিন্তু বাঙালি ভোলে না। এইটা তার প্রমাণ হচ্ছে এই জায়গা থেকে। এবং কি সুন্দর আমাদের জীবনের সঙ্গে, আমাদের এই ফসলের সঙ্গে একটা আত্মীয়তা রয়েছে। যেমন ওই আশ্বিন মাসে, কার্তিক মাসে যখন নাকি মানে এই ধান গাছে ওই ফুল আসে, সেই সময় তাদের সাধ বক্ষণ করানো হয়। হ্যাঁ, মানে একেবারে মাঠে গিয়ে তাদেরকে সাধ দেওয়া হয়। তো এই যে ঘরের আপনজন করে নিয়েছে, তো সেও তো কিছু রিটার্ন দেবে। সেই রিটার্ন হচ্ছে কিন্তু আমাদের পিঠে পুলি। ঠিক আছে, তাতেও তো চালেরই ব্যবহার, সব চাল আর গুড়, এবং তার স্বাদ, অমৃত সম স্বাদ। আমি বৃহত্তর বাংলার কথা বলছি, মানে যখন ভাগ হয়নি, দেশ ভাগ হয়নি, সেই সময় থেকে এই যে বিবর্তনটা পিঠে পুলির, বা তারও আগে, পিঠে পুলির কখনো বিবর্তন হয়নি না, একই রকম। কেন? কারণ হচ্ছে এইটার যে মানে প্রথমত হচ্ছে পদ্ধতি, এই বাটির সরা না হলে পরে কিন্তু আজকে পিঠে মানে হবে না। ঠিক আছে, আমরা ওপার বাংলা, এপার বাংলার নাম হচ্ছে আজকে পিঠে, আর ওপার বাংলার নাম হচ্ছে চিতই পিঠে। ইভেন আপনি যেটা বললেন নবাদ, এই কলকাতার লোকেরা কিন্তু অতটা নবাদ জানে না, কিন্তু আমরা বর্ধমানের লোক, বর্ধমান, বীরভূম নবাদই বলে। নবাদ। এবং মানে খেজুর গাছের রস তো একটা অসম্ভব, মানে ওর 3-4 ভাগ আছে একদম। যখন সূর্য ওঠার সময় তার আগের যে মানে রস, সেই রসের যে আস্বাদ, মানে কুয়াশা সম্পন্ন, কুয়াশা রয়েছে যে রসটায়, এবং যখন নাকি সেই রস যে কাটবে যে শিউলি, তার যেমন হাতের মানে করিশ্মা দরকার, আবার যে জাল দেবে তারও কিন্তু হাতের গুণ চাই। আপনি সেই সিনেমা দেখেননি, সওদাগর বলে একটি অমিতাভ বচ্চনের, নূতন, হ্যাঁ নূতন, ওদের একটি বই ছিল। সেকেন্ড যখন ম্যারেজ করলো, সেই গুড় জাল দিতে ভালো পারেনি বলে আবার নতুন করে পুরনো স্ত্রীর কাছে আবার ফিরে যেতে হয়েছে তাকে, শুধুমাত্র এই ভালোবাসার টানে, যে না এতে হবে না। তো এই যে ভালোবাসাটা মানে
এইটাকে কখনো অন্য কিছু দিয়ে পূরণ করা যাবে না। এটা হাতের গুণ। হাতের গুণ। ফলে এই যে হাতে রস কাটছে আর হাতে রস জাল দিচ্ছে, এইটার কিন্তু অন্য কোনো কিছুতে কিন্তু ম্যানেজ করা অসম্ভব। এবং প্রত্যেকটা কাটিংয়ের, অর্থাৎ যে প্রথম সময়ের যে রসটা এলো, সেই রসের যে জাল হবে, সেই জালটা প্রথমে যখন কি আপনারা কি গুড় জাল দেখেছেন কখনো? দেখেছেন। তারপরে ওই যে বড় একেবারে মনে হচ্ছে একটা চাতালের মতন একটা করে তার মধ্যে রস ঢেলে দিচ্ছে এবং ওই কাঠের উনুন দিয়ে খড় দিয়ে জাল দিচ্ছে। ওই যে পাতলার যেটা, সেইটার এক মানে ঝোলা গুড় বলবে, তারপর মানে আপনার এই হবে, এবং লাস্টে যখন ঘন হয়ে আসে ধীরে ধীরে, হ্যাঁ, তার প্রত্যেকটা আলাদা আলাদা আলাদা, এবং এটা খুব টাইম টেকিং, টাইম ভীষণ। মানে এইটাকে কখনো অন্যভাবে এবং শুদ্ধাচারে এত নিষ্ঠা করে করতে হয় ওদের, আজও সেটা পালন করেন, আজও। মানে এটা অভাবনীয়, মানে ভাবা যায় না আর কি। এটার সঙ্গে শুদ্ধতার একটা ব্যাপার আপনি বলছিলেন। শুদ্ধতার ব্যাপার। এই যে পৌষ পার্বণের যে দিনটি, তার আগের দিনটা আউনি বাউনির দিন। আউনি বাউনি, হ্যাঁ, আউনি মানে তুমি আসো, আমরা তোমাকে বরণ করবো। ঠিক আছে। তো এই যে আউনি বাউনি শব্দটি, সেই সূত্রে আগেরকার যে সময় ছিল, সেই সময়ে ঢেকিশালাটা সকলের বাড়িতে একটি করে ঢেকিশালা ছিল, প্রত্যেক বাড়িতে। এবং ঢেকিশালাকে বলা হয় একেবারে মানে ঠাকুর ঘরের মতন। সেখানে শুদ্ধাচার, মানে গোবর দিয়ে লেপা থেকে আরম্ভ করে একেবারে ধোয়া শাড়ি পরে আসতে হবে, সব হবে। এবং মজার বিষয় হচ্ছে যে ঢেকিশাল হচ্ছে মেয়েদের আড্ডার স্থান। তাই তো। আগে একজনে তো হবেও না, একজন দেবে নয়, দুজন, যেখানে গড়ে ওই যে আপনার গর্তটাকে গড় বলে, তো যে গড়ে দিচ্ছে সে একজন দিচ্ছে, একজন ওল্টাচ্ছেন, দুজন পার দিচ্ছেন, মানে পায়ে যে ঢেকিকে নাড়াচ্ছেন, হ্যাঁ। আবার যে তুলে ওই গড় থেকে তুলে দিল, সেই তুলে দেওয়ার পরে আবার একজন সেই কুড়ো নিয়ে ঝাড়বে, সেখান থেকে আবার কুড়োটাকে আলাদা বাঁচবে, আবার চারটাকে আবার আলাদা বাঁচবে। তো ফলে এবং আগের দিন, যেদিন আপনার ওই আমাদের এই পৌষ পার্বণ, তার আগের দিন ভালো করে গোবর লেপে সেইখানে কিন্তু এ করা হয়, আপনার আলপনা দেওয়া হয়। যেমন লক্ষ্মী এলে পরে তাকে বরণ করা হয়, আগের দিন ঢেকিকে বরণ করা হয়। মানে আমরা যে বাঙালিরা যে জিনিসকেই ব্যবহার করি তাকে কিন্তু পুজো করে। হ্যাঁ, কারণ শুদ্ধাচারটা আমাদের জীবনে, যে আমরা তো ভগবানকে নিবেদন করছি, আর ভগবান কখনো আমাদের দূরে নয়, ভগবান আমাদের ভীষণ কাছে। সেই জন্যই আমরা দুর্গাকে মেয়ে করতে পেরেছি। তাই তো, আমরাই পেরেছি। পৃথিবীতে কেউ কখনো স্বপ্নেও ভাবেনি যে ভগবানকে মানে মেয়ে মানে করা যেতে পারে। এবং সত্যি তো, সেই মেয়ে যখন চলে যায় আমরা হাউ হাউ করে কাঁদি। হ্যাঁ, তো ফলে এখানেও তাই। এখানে মজার ব্যাপার হচ্ছে যে এই যে পিঠে তৈরি হলো, আজকে পিঠের কথা বলি, তো এটা মজার আছে যে যখন আজকে দেওয়া হয়, একেবারে পায়েস দিয়ে যখন নাকি পিঠেটাকে দেওয়া হলো, আয়েস করে খেলো। এবং পায়েস শব্দের অর্থে আমি মজা করে বলেছিলাম যে আগের দিনে পিঠে খেত রোদে বসে, হ্যাঁ, মানে ঘরের দাওয়া থেকে নেবে বাইরে এসে, বা ঘরের দাওয়ায় যখন রোদ পড়লো, সেই সময় পা ছড়িয়ে আয়েস করে খাওয়াটা, সেই জন্য নাম হচ্ছে পায়েস।
ও তাই? ও আসলে তো পরমান্ন। হ্যাঁ, সেখান থেকে পায়েস হলো। আচ্ছা, বাহ! যে কারণ আমাদের তো এখন চেয়ারে বসেই হয় না, হ্যাঁ, কিন্তু তখন তো জমিয়ে একটু বেশ আয়েস করে পা ছড়িয়ে বসে একটু আজকে পিঠে খাচ্ছি পায়েস দিয়ে। তো কিন্তু মজা হচ্ছে কেউ এই আজকে পিঠে খাওয়ার সময় আজকে পিঠের একটা অসাধারণ গুণাবলী হচ্ছে যে ওর শরীরের মধ্যে অনেকগুলো ছিদ্র তৈরি হয়ে যায়। হুম, তাই বলছে যে আজকে তো খাও, কিন্তু ফোর কি গোনো, ফুটকি ফোর মানে মানে ফুটোগুলো। ফুটোগুলো কি সেটা কখনো গুনে দেখেছো যে তার কটা হয়? ও বাহ! তো প্রত্যেকটির মধ্যে আমাদের জীবনের মানে যে শুদ্ধাচারের যে বিষয়গুলো সেগুলো ভীষণভাবে বাড়া হয়। আর এত জিনিস দিয়ে এত রকম, আপনি ভাবেন না সাধারণ লাউ এইটা এই শীতের সময় হচ্ছে, এবং কচি লাউ দিয়ে লাউয়ের পায়েস হচ্ছে, তাই তো। আমার কাছে রোজ হয়। তো এই যে লাউয়ের পায়েস মানে করা হলো, তার মধ্যে যে কারিগরি, ওই যে সরু করে কাটা, জিরে জিরে ঝিরিঝিরি করে কাটা, তারপরে তাকে সেইভাবে প্রসেস করে তারপরে তাকে পায়েসে রূপান্তরিত করা, নিখুঁত। নিখুঁত একেবারে একেবারে। এই জন্যে আমি এটা এই প্রসঙ্গে বলা উচিত, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে, মানে যারা বাংলার বাইরে, আমি বহু লোকের কন্টেন্ট দেখেছি ইউটিউবেই, তারা এসে সত্যিকারের মানে তারা বলে যে কোথায় শেষ জীবনটা কাটাতে চান, তাদের যখন কেউ ইন্টারভিউ নিচ্ছে তারা বলছে বাংলায়। কেন না, বাঙালির মিষ্টি, বাঙালির গুড়, মানে দিল্লিতে, আমি দিল্লিতে ছিলাম, ইভেন দিল্লির বহু বড় বড় মানুষের ইন্টারভিউ দেখেছি, তারা বলে যে বাঙালির গুড়, উফ নলেন গুড়, তারা পাগল হয়ে যায়, ভাবতে পারে না। তো এইটা আমাদের মানে সৌভাগ্য যে আমরা পিঠেকে কত রকম ভাবে, এবং পৌষ পার্বণের দিন একটা গ্রামে উৎসব লেগেছে। তো এটা আমার ছোটবেলাতেও আমি পেয়েছি সেটা। মানে প্রত্যেক সন্ধে হয়ে যাওয়া মানে হচ্ছে বাড়িতে বাড়িতে যাওয়া এই পিঠে খাওয়ার জন্য। কার বাড়িতে কি হয়েছে? হ্যাঁ, কার বাড়িতে কি হয়েছে, কেউ বলছে চল এইটা ওইখানে কয়রা হয়েছে, ওইখানে এই হয়েছে, ওইখানে সেই। আপনার পূর্ববঙ্গে বাড়ি ছিল? পূর্ববঙ্গে বাড়ি ছিল। কোথায় এটা জায়গা? আমার নাম ফরিদপুর, একেবারে কাঠবাগাল, মানে যেখানে আমাদের মানে সবচেয়ে বেশি আর কি মোটামুটি খেজুর গুড়ের চাষ হয় আর কি। আচ্ছা, তো সেখানে দিনগুলো কেমন ছিল? এটা তো সত্যি স্মৃতিচারণ। অসাধারণ অসাধারণ। এবং আমার বাড়িতে মা যখন ছিলেন, আমাদের বাড়িতে নবান্ন হতো। সেই নবান্নেতে 108 পদের রান্না হতো, এই পিঠে পায়েস সব সহ আর কি। হ্যাঁ, তো এই যে মানে ধরুন 108টা রকম তো তাকে ভাবতে হয়েছে। তাই তো, তাই তো। এবং সে যখন মানে আমাদের পাতে দিচ্ছে, সেটা মনে হচ্ছে যেন ভগবানকে মানে ভগবানের কাছে যেভাবে নিবেদন করা হয় ঠিক সেইভাবে সাজিয়ে আমাদের কাছে পরিবেশন করা হয়। তো এইটা এই যে এই আর্টটা, এটা তো একেবারে আমাদের রক্তে মিশে গেছে বাঙালিয়ানার সঙ্গে। মানে বাঙালি মেয়েদের এই পিঠেপুলি উৎসবের ভূমিকাটা কিরকম ছিল? অসম্ভব। মানে তারা বিশেষ করে এখন তো কি হয়, মেয়েরা কলেজে যাচ্ছে, চাকরিতে যাচ্ছে, বিভিন্ন প্রফেশনে ঢুকে গেছে। আগের দিনের মেয়েদের তো সেটা ছিল না। তাদের মানে একটি মেয়ে, তাকে রান্না করা, ভালো রান্না শিখতে হবে, তাকে ভালো সেলাই শিখতে হবে, তাকে ভালো যাতে বিভিন্ন রকম পিঠে পায়েস জানতে হবে। তো এই জায়গা থেকে কিন্তু মেয়েরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ওই জায়গাটায় পৌঁছতে পেরেছে। পিঠের আপনি বললেন বিবর্তন হয়নি, কিন্তু পিঠের মানে আমি না, বলছি পিঠে বিবর্তন হয়েছে। কি হয়েছে, আমি একটা পিঠে ধরুন প্রত্যেকটা জেলা স্তরে ডিভাইডেড মানে পরিবর্তিত হয়ে গেছে। কিরকম? যেরকম দেখুন, ওপার বাংলাতে ওই পার বাংলায় নারকেল গাছ ধরেন, এই পার বাংলায় বেশি, ওপারে খেজুর গাছ বেশি। তো ফলে কোনো জায়গায় নারকেলের প্রাধান্য বেশি পিঠেতে, আবার হ্যাঁ, আবার কোনোটা দেখা গেল যে আপনার ওই ক্ষীরের প্রাধান্য রয়েছে, ক্ষীরের পুর রয়েছে। তো ফলে বিভিন্ন জেলা, প্রত্যেক জেলায় তো প্রকৃতি একরকম দেয়নি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিয়েছে, একদম মানে উজাড় করে দিয়েছে। ফলে সেই মতন করে
কিন্তু আপনার এই বিবর্তনটা বিবর্তনটা তৈরি হয়েছে, এবং ওইটা দেখেও ভাবলো যে ঠিক আছে তাহলে আমিও একটু দেখি। একদম। আমরা দুরকমই দেবো ঠাকুরকে, যখন দিচ্ছি ঠাকুরকে তাহলে একটু, আজকেই আমাদের মানে নবান্নের এ হয়েছে আর কি, আচ্ছা। একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাদের ওই এ দিতে হয় ঠাকুরকে, ওই নতুন চাল, নতুন গুড়, এবং ওই ডাবের একটু শ্বাস হয়েছে ডাব, সেরকম ডাবের জল, এই সমস্ত দিয়ে যখন নাকি ও ওই এটা এ দিল, মানে নাড়া দিল, তখন ওইখানে নডি ওঠে। ও, কি অসাধারণ। তো এই যে প্রসেস, এই যে ভাবনা, এইটা আজও কিন্তু ধরে রেখেছে মেয়েরা। এক এক সময় বলে দূর আমাদের সময় নেই, ও দোকান থেকে কিনে নিয়ে পিঠে খাবো, সে স্বাদ কিন্তু পাওয়া যায়। সেই স্বাদ সে স্বাদ হয় না। এবং সত্যি কথা বলতে আমরা তো এই জেনারেশনের মহিলা, তো আমাদেরও কিন্তু এখন মনে হয়, ছোটবেলায় মনে হতো ধু তো তো বাইরে থেকে কিনে নেবো, কিন্তু এখন কিন্তু মনে হয় যে না, আমি বাড়িতে করি। এবং সত্যি কথা, এখন এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন আবার পুরনো পিঠেগুলো কিন্তু ফিরে ফিরে আসছে। এই পিঠের মধ্যেও কিছু আছে রসের পিঠে, কিছু আছে দুধের পিঠে, মানে দুধ জাল দিয়ে তার সঙ্গে দুধ ঘন করার পরে সেই মানে পুলিগুলোকে সেইখানে ছেড়ে দিয়ে তার একটা হয়। এটা কি প্রাচীন, মানে প্রাচীন সময়ের কয়েকটা পিঠে যেগুলো হয়তো আমি জানি না। পিঠে মানে পিঠে শব্দটাই তো সংস্কৃত, তারপরে খুব প্রাচীন শব্দ, এবং পিষ্টক শব্দ থেকে পিঠে শব্দটা এসে। এটা কি মহাভারতের সময়ও ছিল? প্রাচীনকাল থেকেই রয়েছে, এবং সেইটা সবসময় যে ভাগবতে থাকতে হবে, মানে একজন মজা করেই বলেছিলেন যে যা নেই ভারতে তাই নেই ভারতে, যা মহাভারতে নেই তার ভারতবর্ষের আর কোথাও নেই। এটা যেমন সত্য, তেমনি আঞ্চলিক আমরা তো হারিয়ে ফেলেছি। আঞ্চলিক যে সমস্ত পিঠে, পায়েস এবং রন্ধন প্রণালী, এইগুলো যে কিভাবে দ্রুত ক্ষয় হয়েছে, হারিয়ে যাওয়ার মানে দিকে মানে অবস্থায় পৌঁছে গেছে, সেটা ভাবলে শিউরে উঠতে হয়। হ্যাঁ, এবং আমরা জিআই এর যারা আছেন, যে সমস্ত ইউনিভার্সিটি থেকে বা যারা জিআই করার এখন আমাদের, তাদেরকে কিন্তু আমরা গত পরশুদিন একটি অনুষ্ঠানে গিয়ে একজন জিআই এর প্রফেসরের সঙ্গে দেখা, চানাচুরের উপরে জিআই হচ্ছে, তো আমি সেই বইটা আমি লিখে দিয়েছি। চানাচুর আমাদের, যে চানাচুরটা আমাদের হিয়ারিং হয়েছে, ফার্স্ট হিয়ারিংয়ে হিস্ট্রিটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। আমি যেটা লিখেছি সেটা মানে কিভাবে চানাচুর এলো, এই তো খুব অদ্ভুত একটা গল্প। চানাচুর এলো, প্রসঙ্গ তো অন্য প্রসঙ্গে যাব। হ্যাঁ, হোক না, যাব। এই যে কালীঘাটের যে কালীর যে মূর্তিটি দেখেন, সেই মূর্তির 4টে হাত কিন্তু সোনার, জিভটা সোনার। তার মানে 4টে হাত যদি সরিয়ে দেওয়া হয়, যেদিন আগে ছিল তামার ছিল, তো যেদিন এই 2004 সালে এই 4টে হাত সোনা লাগানো হয়েছে, তো যেদিন লাগানো হলো তার আগে তারপর 4টে খোলা হয়ে গেল। যদি ওই সেই সময় সেই দিনটার কথা ভাবেন, যে সেখানে 4টে হাত নেই, জীব নেই, পদতলে শিব নেই, কিন্তু দেবীর নাম কালী। কালীর কোনো চিহ্ন ওই মূর্তিটার মধ্যে নেই, কিন্তু নাম কালীঘাট, দেবীর নাম কালী। কালীঘাটের মূর্তিটার মধ্যে 3টে বিন্দু আছে, অর্থাৎ 3টে চোখ আছে, তাই না? তাহলে এই 3টে চোখের মধ্যে একটি চোখ হচ্ছে শিববিন্দু, একটি চোখ হচ্ছে শক্তি রজবিন্দু, আর একটি উপরের যে বিন্দুটি রয়েছেন সেই বিন্দুটি হচ্ছে চনক আকারে রয়েছে। চনক আকারে মানে ছোলার মধ্যে দেখবে, ছোলার উপরে চোখটা যদি খুলে দেয় তাহলে ভেতরে দেখবে 2টো পার্ট আছে, তার মানে একটা শিব আর একটা শক্তি, ওই একটার মধ্যেই রয়েছেন। শিবশক্তি একীভূত হয়ে ওই উপরে রয়েছে। তো ফলে
এই যে চনক আকারে রইল, তার মানে ছোলা রইল, তো আমাদের তো চানাচুর সবটাই ওই ছোলার গুঁড়ো থেকেই তৈরি হচ্ছে। আচ্ছা। তাই তো। প্রচুর ইতিহাস দিয়েছি, প্রচুর। আমরা গুড় নিয়ে কথা বলছিলাম, কিন্তু চিনি বা সুগার এমন একটা শব্দ যে মানুষ এখন এটার থেকে দূরে চলে যায়। হ্যাঁ, এবং চিনির মধ্যেও এখন এত রকমের মিশ্রণ যে চিনি খেতেই ডাক্তাররা বারণ করছেন। কিন্তু একটা সময় কি ছিল যখন মানুষ, আমাদের ছোটবেলায় আমরা চিনি খেয়েছি কিন্তু তবুও চিনির সম্পর্কে একটা ছিল, কিন্তু একটা সময় কি ছিল যখন চিনি এবং চিনি পায়েসে পিঠেতে খুব ব্যবহার হতো? হ্যাঁ, চিনি আসলে গুড়ের ব্যবহারটাই সবচেয়ে বেশি ছিল মানে আমাদের সেই সময়ে। এবং একটি পাট শ্যাওলা বলে পুকুরে একরকম শ্যাওলা হয়, এই গুড়কেই এই গুড়কে একটি পাত্রে রেখে তার তলায় একটা ছিদ্র করে দিয়ে ওই পাট শ্যাওলাটা উপরে দিয়ে দেওয়া হতো, দিয়ে সেটাকে চাপান দেওয়া হতো। চাপা দিলে পরে ওই পাট শ্যাওলার গ্যাসে এবং কেমিক্যাল রিয়েকশনে ওইটা সাদা হতে শুরু করতো। ঠিক আছে, সাদা হতে শুরু করতো এবং সেইটাই চিনি হিসেবে ব্যবহৃত হতো। আচ্ছা, ওই চিনিটার নাম ছিল কাশির চিনি। কাশির চিনি। কেন কাশির চিনি? কাশ শব্দের অর্থ হচ্ছে চকচক করা, গুড় তো চকচক করছে না, কিন্তু যেহেতু সাদা হয়ে গেল, চকচক করলো, আর সাধারণ মানুষ মনে করত যে কাশির চিনি মানে কাশি থেকে এসেছে। সেই জন্য পুজোতে কখনোই চিনির ব্যবহার হতো না, কখনোই না। কেন? আগে থেকে সকলেই জানতো যে চিনি বন্ডাস না হলে পরে চিনিকে সাদা করা যায় না। শুদ্ধতা ছিল না তার। কি করে শুদ্ধতা থাকবে? আপনি এই যে চিনিটা খান, কেন ডাক্তার বারণ করছে? এখানে মানে গরু, ছাগল, মানে ভেড়া, যে কোনো জীবজন্তুর তাদের বডি, সেই বডির যে বোন, সেই বোনগুলোকে ডাস্ট করে এই চিনির সঙ্গে মানে এই গুড়ের সঙ্গে মেশানো হচ্ছে, সেই সূত্রে সাদাটা বেরোলো। কিন্তু যাদের বোনগুলোর মধ্যেই যাদের মানে ক্ষতিকারক পদার্থ রয়েছে, একটার সঙ্গে তো আরেকটার মিল নেই, সমস্তটা মিলিয়ে যে জায়গাটা, সেই কারণেই ওই চিনিটাকে অ্যাভয়েড করতে বলা হয়। আর প্রাচীনকালে কখনোই চিনিকে শুদ্ধতার বিচারে মানে গ্রহণ করেনি মানুষ। সেখানে গুড়ই এসেছে। গুড় তো স্বাস্থ্যকরও বটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পিঠে পায়েসের ক্ষেত্রে আমরা নলেন গুড়ই দেখতে পাই, খেজুর গুড়। কিন্তু আবার আখের গুড়ের ব্যবহার, খেজুর গুড়ের পাতলা অংশটার নাম হচ্ছে নলেন। ঠিক আছে। আবার যখন নাকি শক্ত হয়ে গেল, তখন হচ্ছে পাটালি। যখন ছোট ছোট ওই উনুন থেকে তুলেই ওই মাটিতে গর্ত করা হয়, করে ওইখানে পাতা দিয়ে দেওয়া হয়, পাতায় ওই হাতায় করে ঢেলে দেওয়া হলো, ওই ছোট ছোট মুচি গুড়, সেইগুলো মুচি গুড় তৈরি হয়ে গেল। একই গুড়কে শুধু প্রত্যেকটা আপনার জালের যে পাতলা, একেবারে পাতলা থেকে শুরু হয়ে ঘন হতে হতে পাটালি দিকে পৌঁছে গেল। আচ্ছা, ওই একই গুড়, কিন্তু পদ্ধতি হচ্ছে ওই 4-5 রকম পদ্ধতি। কি অসাধারণ টেকনিকটা আমরা জানতাম, এবং এখনো সেটা এত পপুলার যে বিদেশিরাও এসে এই গুড়ের স্বাদে একেবারে কি বলবো। যাই হোক, আমি জানতে চাইবো আরেকটা জিনিস, যে এই যে মানে আপনি প্রাচীনকালের কথা বলছেন, যখন ঋষিরাও ছিলেন, রাজতন্ত্রও ছিল, পিঠে কিভাবে সমাদৃত হতো সমাজে? মানে পিঠে কি সবার পিঠে ছিল, নাকি পিঠে উৎসবটা তখন কি খুব ধুমধাম করে করা হতো? রাজ পরিবারে পিঠে কেমন ভাবে ছিল? রাজা সোনার থালায় ভাত খায়, তাই তো? সোনার থালা, সোনার বাটি, সোনার গ্লাস, সমস্ত মানে, এবং অদ্ভুতভাবে যে মানে পার্থক্যটা তৈরি করা হয়েছে যে রাজা যা খাবে প্রজা তা খাবে না, প্রজা যা খাবে রাজা তা গ্রহণ করবে না। আবার যখন প্রজারা খাচ্ছে, প্রজার মধ্যে আবার উচ্চবর্ণ ব্রাহ্মণ, তারা যা খাবে তা আবার অন্যেরা গ্রহণ করবে না। অন্যেরা যা খাবে ব্রাহ্মণেরা সেটা গ্রহণ করবে না, উচ্চবর্ণ গ্রহণ করবে না। এটা যদিও
বিভাজনটা হয়েছে লবণকে কেন্দ্র করে। লবণকে কেন্দ্র করে একটি উদাহরণ দিই। আপনি যখন নেমন্তন্ন বাড়িতে যান তখন দেখবেন যে নেমন্তন্ন বাড়িতে একটা প্লেটের পাশে পাতে একটু নুন দেওয়া হয়। কেন দেওয়া হয় জানা আছে কখনো? মনেও হয়নি যে কেন দেয়। আসলে পুরোনো দিনের একটা চিঠির বয়ান বলি আমি, একটা নেমন্তন্ন চিঠি। উপরে লেখা আছে শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ। তারপরে লেখা হতো যথা বিহিত সম্মান পুরুষর নিবেদন মৃদং। তারপর মহাশয় মহাশয় বলে চিঠিটা আসতো। শেষে পত্র দ্বারা নিমন্ত্রণে ত্রিমার্জনীয়। এই যে প্রজাপতয়ে নমঃ বলা হলো, সেইখানে এখন একটা করে প্রজাপতি বসিয়ে দেওয়া হয়। আসলে এই 19 শতক পর্যন্ত প্রজাপতি আসেনি, 19 শতকে আসেনি। সেখানে কি এসেছিল? প্রজাপতি ব্রহ্মার ছবি মানে বসানো হতো। তাই তো, ঠিক আছে। তার মানে তাহলে ওই প্রজাপতি কে? ওই প্রজাপতি হচ্ছে প্রজাদের প্রতি যিনি, তিনি হচ্ছেন রাজা। তার সম্মুখেই বিবাহ কার্য সুসম্পন্ন হতো। এবার উচ্চবর্ণের মানুষ রাজা, সে তো প্রজার নুন খাবে না, কারণ শব্দটা হচ্ছে যে নুন খাবে তার গুণ গাইতে হবে। তা রাজা তো আর প্রজার গুণ গাইবে না। ফলে লবণ সেই কারণেই উচ্চবর্ণের জন্য একেবারে বাধা ছিল। এবং 19 শতক পর্যন্ত কোনো অনুষ্ঠান বাড়ির দুপুরের রান্নায়, মানে যে রান্নাটা হতো খাওয়াতে, সেই খাওয়ানোর ভোজে কখনো লবণের তরকারি দেওয়া হতো না। সে কি? হ্যাঁ, মানে খাবারে নুন থাকতো, খাবার নুন থাকতো, সেটা মিশিয়ে নিতে হতো। সেই জন্য আলাদা নুন। সাংঘাতিক। এবং স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে যখন আমরা শ্রীরামকৃষ্ণের দৌলতে আর কি এটা উঠেছিল, সামাজিক আন্দোলনের একটা বিশাল ইতিহাস, আমার আলাদা সেই একটা বড় প্রবন্ধই আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সোনার থালায় ভাত খাবেন যিনি, তিনি গরিবের পিঠে খাবেন, এটা কখনো হয় না। মানে পিঠে কি গরিবদের? গরিবদের, মাটির মানুষদের। মাটির মানুষদের। আর সেই জন্য মাটির সরা সব মাটি তাদের কাছে খাঁটি, কিন্তু সোনার থালা তো খাঁটি নয়। তাই তো, সেই জন্য অতটা পায়েসের মানে প্রবেশটা সেইভাবে রাজবাড়িতে প্রবেশ করেছিল। তাছাড়া অন্য কোনো পিঠে এভাবে সেইভাবে সমাদর পেয়েছে তেমন করে রাজকীয় পিঠে বলে কিছু হয় না আর কি। পিঠের কথা বললেন, স্বামীজির কথা এলো। স্বামীজি খুব খেতে ভালোবাসতেন। তিনি কি পিঠে খেতে? হ্যাঁ, সকলেই। কিরকম? না, ওরা তো নিজেই রান্না করে খেতেন। হ্যাঁ, মানে কোন কোন পিঠে ভালোবাসতেন এরকম? না, সেরকম খেতেন, পিঠে খেতেন। হ্যাঁ। আর একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে এই যে মেয়েদের ভূমিকার কথা হচ্ছে, পিঠে তৈরির কথা হচ্ছে, কিন্তু পিঠের এত অপূর্ব নাম, এই নামগুলো কি করে? চন্দ্রপুলি। আসলে চন্দ্রপুলি তো চাঁদের মতোই তৈরি। প্রত্যেকটির পেছনে একটি করে মানে তার কারণ থাকে। আপনি দেখুন না, দুধ যখন দেখি নষ্ট হয়ে যাচ্ছে তখন তাকে ছানা বলে, দুধ ঘন করলে পরে তাকে ক্ষীর বলে, একই দুধ। তো ছানা দেবতার পূজায় দেওয়া হতো না একটা সময়ে, কেন? নষ্ট দুধ তো কি করে ভগবানকে দেবে? আমি এই একটা বিষয়ের উপরে রসগোল্লার জিআই পেয়েছি। এই উড়িষ্যার সঙ্গে যে মানে জিআই লড়াই, এই ছানা আমি একটি শব্দেই ওদেরকে কাত করে দিতে পেরেছিলাম। সেটি হচ্ছে যে পুরীর মন্দিরে বিদেশ থেকে আসা গোলালু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, এই কোনো সবজি ঢোকেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে নষ্ট দুধের ছানা কি করে ঢুকলো পুরীর মন্দিরে? তাই তো। সুতরাং মানে পুরীর মন্দিরে খাইয়েছে জগন্নাথ দেব, লক্ষ্মীকে খাইয়েছে রসগোল্লা, ওই নষ্ট দুধের ছানা রসগোল্লা খাইয়েছেন, এটা কি করে সম্ভব? এবং ছানা শব্দটা ভারতবর্ষের কোথাও নেই, ছানার উল্লেখ একমাত্র বাংলার নিজস্ব শব্দ হচ্ছে ছানা। ছানা হচ্ছে যে ছেনা পোড়া, যেটা সব আমাদের কাছ থেকে নেওয়া তো শব্দ চৈতন্যের সময়ে। ছানা শব্দের অরিজিনাল অর্থ হচ্ছে ছিন্ন হওয়া, কেটে যাওয়া। কেটে যাওয়া, দুধটা কেটে গেল।
মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হচ্ছে নারীর সম্পর্ক, নারী ছিন্ন করে সন্তানকে আলাদা করা হয়। সেই জন্য আজও গ্রাম বাংলায় ওই বাচ্চাদের ছাড়া পোড়া বলা হয়। ও হ্যাঁ, কি অসাধারণ। পিঠের তো বিবর্তনের কথা আপনি বললেন, কারা পিঠে, পিঠে কাদের, মাটির মানুষদের, সেটাও আমরা জানলাম। কিন্তু পিঠের কিছু নাম যেগুলো এখন হয়তো আমরা জানিই না, বা এই পিঠে যে হতো সেটাই আমরা ভাবতেই পারি না, এরকম কিছু নাম আছে কি? আমার একটি বই রয়েছে, বইটি মুখপ্রিয় পিঠে পায়েস। বাহ, মানে পিঠে পায়েস তো এর থেকে তো মুখের থেকে আর প্রিয় আর কেউ নয়। সেই সূত্রেই আপনারা সকলে যেটা জানেন সেটার নাম হচ্ছে পাটিসাপটা। এটা নিয়ে মানে জানে না বোধ হয় এমন কেউ নেই। কিন্তু পাটিসাপটার ছাড়া যে সমস্ত, যেমন পুপুলা 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 যে পিঠা, এটা ময়দা এবং সুজি, আবার ওই চালের পুর এ দিয়ে মানে করা যায়, গুঁড়ো দিয়ে। সরু চাকরি, তাল পিঠে, অমৃতখণ্ড, কর্পূর। অমৃতখণ্ডটা কি? অমৃতখণ্ড হচ্ছে এটা হলো ক্ষীর, সর, মানে ওই সন্দেশ টন্দেশ, এই যে উপাদান, মুগের ডাল, পেস্তা, এগুলো সমস্ত দিয়ে যে মানে তৈরি করা হয়, মানে হচ্ছে অমৃতখণ্ড। মানে অমৃতের খণ্ডে যা যা ভালো সব যদি এক জায়গায় খুব মানে দেওয়া হয়। কর্পূর ডালিকা, সরু চাকলি, তাল পিঠে, সরু চাকলিতে শুনেছি। হ্যাঁ, আপনার চিড়ের পিঠে, গোকুল পিঠে, প্রচুর পিঠে। পিঠের গ্রাম বাংলার সেই হতে কাজ হয়নি। এইটাই বোধহয় পিঠে পায়েস বইটাই বোধহয় আবার একমাত্র বই বাংলার পিঠে পায়েসে। এর আগে সেই অর্থে কাজও হয়নি। ভাপা পুলি, দুধে আটানো পুলি, চষি, চষিটা তো জানেন আপনারা, দুধ পিঠে। হ্যাঁ, দুধ পিঠে, হ্যাঁ। পানি ফলের পাল, আচ্ছা, মুগের ভাজা পিঠে, ও এটা জানি, ভাজা পিঠে। কড়াইশুটির গোল আলু পিঠে, হ্যাঁ, কলা পিঠে। আচ্ছা, পিঠের মধ্যে আমাদের রাঙা আলুটা খুব ব্যবহার হয়। খুব, হ্যাঁ, মিষ্টি রয়েছে। অনেক চিন্তা ভাবনা করে মা ঠাকুমারা কিন্তু এগুলোকে বের করেছে, এবং এর জন্য নারীদের কিন্তু একটা বিশাল অবদান। প্রণম্য তারা প্রণম্য। ডালের জাক পিঠে, বেগুন পিঠে, মূলোর খোলাসি, তালের বড়া, কত কিছু রয়েছে। ছানার রসমাধুরী, ছানা ভাজা, ছানার পানিতোয়া, ছানার পুলি। আমার দিদিমা খুব ভালো পিঠের শ্বাস তৈরি করতে পারতেন। মানে পুরটা, পুর না, ওই যেটা ডাইসটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমার কাছে একটি আছে, সেটা বড় স্লেট। সেই বড় স্লেটটাকে গোল করে কেটেছেন, কেটে তারপরে নরুন দিয়ে ওই লতা পাতা এই সেই এগুলো সমস্ত খোদাই করে 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 পিঠে যখন তুলতেন, বিশেষ করে ক্ষীরের পিঠে, ওটা তাওয়া ব্যবহার করা হতো না, ওইটাকে ঘি মাখিয়ে নিত, নিয়ে তার মধ্যে ধরেন ক্ষীরের আপনার একটা শ্বাস তুললো, হ্যাঁ, এইরকম আর কি। আর আমাদের তো এখন তাওয়াতে হয়ই না ঠিকভাবে, ভেঙে যায়। এটা আমাদের কতটা গর্বের বাঙালি হিসাবে, এবং এই ঐতিহ্যটা হারিয়ে যাওয়া সেটা কতটা বেদনার। একজন বেদনা মানে হারিয়ে যেতেই বসেছে। কতদিন ধরে রাখা যাবে? কেননা যদিও এই জিআইয়ের দৌলতে এখন খেজুর গাছ রক্ষণাবেক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে খেজুর গাছ লাগানো হচ্ছে নতুন করে, এবং যারা খেজুর গাছ কাটে, অর্থাৎ শিউলি যারা, তাদের জন্য আলাদা সেন্টার করা হচ্ছে, যে তোমরা এই যে সময়টা এই সিজন, মানে খেজুর গাছের সিজন হবে, সেই সময় বাদ দিয়ে ওদেরকে কোন কাজে ইনভলভ করা যায়, সরকার সেইভাবেও ভাবনা চিন্তা শুরু করেছে। তো ফলে এই পিঠে পুলিকে বাঁচাবার জন্য মানে জিআইয়ের ভাবনা থেকে ভীষণভাবে কিন্তু চেষ্টা করা শুরু হয়েছে। কিন্তু সেই চেষ্টাটা
ভালোবাসার চেষ্টা নয়, মা ঠাকুরবার যে ভালোবাসা দিয়ে যেটা গড়েছে সরকারি অর্ডারে, সেটা কতটা কি হবে জানি না। এবং এটা তো একটা বড় ব্যবসারও মাধ্যম, এটাকে যদি গ্লোবালাইজ করা যায় তাহলে সত্যি কথা। কারণ এত এই যে পিঠে পুলি উৎসবগুলো মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, বাঙালি অবাঙালিও। হ্যাঁ, অবাঙালিও। আমি বই মেলাতে পিঠে পায়েসের পেছনে মানে মারামারি হচ্ছে, যে স্টলে পিঠে রাখিয়েছে। একদম একদম একদম। এবং আমি দিল্লিতেও দেখেছি যে পুজোর দিনগুলোতে বাঙালি তো খাচ্ছেই, অবাঙালিরা আসছে শুধুমাত্র যে মাকে দর্শন করেঙ্গে আর ক্যা খানা হ্যাঁ বাঙালি খানা খাएंगे, আর সেখানে পিঠে পুলি তো থাকেই, তো ওটা খাবে। এটা একটা কিন্তু আমাদের সত্যি সৌভাগ্যের যে ঈশ্বর আমাদের দিয়েছেন এতটা। আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করব যে ঈশ্বরের উপাসনায় পিঠে কিভাবে ব্যবহার হয়েছে? ঈশ্বর রূপেই পিঠেকে পুজো করা হয়েছে। তাই ঈশ্বরকে নিবেদন নয়, পিঠে নিজে ঈশ্বর হয়েছে। তাই হ্যাঁ, সেই কারণেই আমরা এই অমৃত স্বাদ পাই, কারণ তাকে ভগবান রূপে মানা হয়। পিঠে তৈরিতে আপনি যখন এটা রিসার্চ করেছেন, এতটা চালের একটা বড় ভূমিকা, এবং এটাও বোধহয় ঈশ্বরের দান যে বাঙালি এত রকম চালের দ্বারা এক্সপোজ। আমি যদি চালের মানে নামের তালিকা দিই, অন্তত 200-250 চালের নাম দিতে পারবো। চাল, হ্যাঁ, চাল স্বয়ং ঈশ্বর। এবং ভোগ শব্দ হচ্ছে ভগবানকে নিবেদন করা দ্রব্য। পিঠেও বলছেন ভগবান, পিঠে স্বয়ং ভগবান। সেই জন্য চালের কয়েকটা নাম হলেই বোঝা যাবে। কপিল ভোগ, আপনার গোপাল ভোগ, গোবিন্দ ভোগ, ঠাকুর ভোগ। এই গোবিন্দ ভোগের কথা বলি, বলা হয় যে 1537 খ্রিস্টাব্দে ওই সপ্তগ্রাম থেকে শেঠ বসাকরা গোবিন্দজিউকে নিয়ে, তাদের যে দেব বিগ্রহ, তাকে নিয়ে বর্তমান মনুমেন্টের তলায় ওনাকে প্রতিষ্ঠা করে গোবিন্দপুর পত্তন করেছিলেন। এবং এখনকার এই আপনার মনুমেন্টের ওই অঞ্চলটাতে এই গোবিন্দের ভোগের জন্য একটা স্পেশাল চাল চাষ করা হতো। সেই সূত্রে ওই চালের নাম হচ্ছে গোবিন্দভোগ চাল। মানে গোবিন্দপুর আর গোবিন্দভোগ মানে সেই কলকাতার আদি, এবং এটা এসেছিল আদি সপ্তগ্রাম থেকে। আদি সপ্তগ্রাম একটা বাণিজ্যের প্রধান কেন্দ্র, মানে একটা অসাধারণ। হ্যাঁ, আর তুই সেটা বলি একটু। ঠাকুর ভোগ, দুর্গা ভোগ, বিষ্ণু ভোগ, ভবানী ভোগ, হরিভোগ। আর শালিধানের নাম তো জানেন আপনারা, শালিধানের চিড়ে বিখ্যাত। শালিধানকে কেন্দ্র করেও কৃষ্ণশালী, জগন্নাথশালী, জটাশালী, এই সমস্ত নাম সবগুলো থেকেই কিন্তু প্রমাণিত হয় যে স্বয়ং পিঠে তার উপকরণ, তিনি নিজেই ভগবান। এই প্রসঙ্গে একটা কথা বোধহয় বলা দরকার, মানে আমার মনে পড়ছে ছোটবেলায় আমার ঠাকুমা তার ছোটবেলার গল্প আমাকে বলতেন, এবং তিনি বলতেন যে এই যে আমরা এখন কি টিফিন খাবো, ব্রেকফাস্টে কি খাবো, প্রাতরাশ কি দিয়ে করব, এটা চিন্তা হয়। আমরা চিড়ে কলা বা চাউমিন এই ওই করি, ওরা চলে যেত চিড়ের কলে, বাড়ির পাশে চিড়ের কল থাকতো এবং চিড়ের মোয়া তৈরি হতো। প্রথম খাবারটা চিড়ের মোয়া ছিল, মানে কি যুগ ছিল। আর আমরা এখন সকালবেলা পিঠে পায়েস দিয়ে টিফিন করেছি। আচ্ছা, পিঠে পায়েসের সঙ্গে একটা বাসির সম্পর্ক আছে, মানে বাসি, হ্যাঁ, একদিন পর হলে কি হয়, এই যে প্রকৃতি তো প্রকৃতি স্বাদ দেয় বলেই তো পিঠে হয়। পিঠের যখনই নাকি পায়েসের উপরে এই ঠান্ডাটা আসবে, তখন ওখানে একটা স্বর পড়ে। ও, মানে বাসি পায়েস খেতে বেশি ভালো। পিঠেও তাই। পিঠে তো সেদ্ধ পিঠে বা অন্য পিঠে তো আমরা বাসি খেলি। সরু চাকলি, সরু চাকলি নলেন গুড় দিয়ে অসাধারণ। এই আলোচনায় সত্যি একটা অসম্ভব একটা কি বলবো, একটা স্বাদ আরো মনে হলো যেন বাড়িতে তৈরি করি। তো আমার মনে হয় এই আজকের এই আলোচনাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট আলোচনা, এবং যেখান থেকে আমাদের অতীতকে আমরা শুধু জানলাম তা নয়, আমাদের ইতিহাসকে জানলাম, আমাদের শিকড়কে জানলাম। তবে একটা বিষয় আমি মিস করছি, সেটা আমি জেনে এটা শেষ করব। চিনি গুড় ছাড়া আর কোনো মিষ্টি দ্রব্যের মধু, আচ্ছা, পিঠেতে ছিল? হ্যাঁ হ্যাঁ, মধু তো অনেক রকম মধু মানে হয়েছে। মধুর অনেক রকম মানে অনেক রকমের মধু আছে। কোন মধু কি আছে বইটার মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, মধুও ব্যবহার করা হতো।
এবং সেটা তো ভগবানকে দেওয়াই যেত। একদম একদম। অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। আপনার কাছে না এলে সত্যি আমরা জানতে পারতাম না যে আমাদের এই বঙ্গ ভাণ্ডারে কি কি রত্ন রয়েছে, এবং আমাদের খাবার, আমাদের রান্না, আমাদের রন্ধন প্রণালী, আমাদের মশলা, আমাদের পিঠে, পায়েস, এই সমস্ত কিছুর একটা ইতিহাস রয়েছে। বাঙালি জাতিটাই না একটা অন্য, মানে আমি অন্য কাউকে খাটো করব না, কিন্তু ঈশ্বর আমাদের উজাড় করে দিয়েছেন। সেই বেশি পেয়ে গেলে মানুষের যেটা হয়, হ্যাঁ, আমাদের সেটাই এই হয়। বেশি পেয়ে গেলে আমাদের মানে বদহজম হয়ে যাওয়ার যেমন ব্যাপারটা থাকে, সেটাই বোধহয় হয়েছে। আমরা আমাদের সংস্কৃতি ফেলে অন্যদের নকল করতে যাচ্ছি। কিন্তু আমার এই চ্যানেলের একটাই মূল উদ্দেশ্য, আমার রেসপন্সিবিলিটি মনে হয় যে আমাদের সনাতন ধর্ম, আমাদের ঐতিহ্য, আমাদের কালচার, এই সবগুলোকে তুলে ধরা। আজকের এই এপিসোড দেখে আমার মনে হয় আপনারা অনেকেই ইন্সপায়ার্ড হবেন, অনুপ্রাণিত হবেন যে আমরা ওয়েস্টার্ন যে সমস্ত জিনিসপত্র ভালো তাকে তো নেব, কিন্তু যে জিনিস আমার নিজের, আমার শিকড়ের, যেগুলো সত্যি উপাদেয় উপকারী, সেটাকে কেন ভুলবো, আমার ঐতিহ্যকে কেন ভুলবো? তাহলে আসুন, পিঠেপুলি উৎসবের আগে আজকের যে সমস্ত নামগুলো আপনারা শুনলেন সেগুলো বাড়িতে বানিয়ে ফেলার একটা চেষ্টা করুন। আমিও নিশ্চয়ই করব। অনেক ধন্যবাদ আপনাকে হরিপদবাবু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। তবে আপনাদের যেমন বলি, এই এপিসোডটা যদি ভালো লাগে, এই ইতিহাসকে যদি আপনারা সংরক্ষণ করতে চান, তাহলে বই যেমন পড়বেন তেমন এই ভিডিওটাকে আপনারা কিন্তু ছড়িয়ে দিন দিকে দিকে, এপার ওপার বাংলা এবং বাঙালি যেখানে যেখানে রয়েছে। আর অবাঙালিরা যারা আমাদের সঙ্গে জুড়তে চান, আমাদের কালচার দেখতে চান, জানতে চান, আমাদের খাবার বানিয়ে খেতে চান, তারাও এই ভিডিওটা শেয়ার করে দিন, লাইক করুন, আর কমেন্টে লিখবেন যে আপনারা আপনাদের বাড়িতে কোন পিঠেটা বানালেন, বা দিদিমা, ঠাকুমা, বা তারও আগে আপনাদের পূর্ববর্তী প্রজন্মের থেকে কোন কোন পিঠের নাম আপনারা শুনেছেন, সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি। সবাই ভালো থাকবেন। আরও একটা এপিসোড নিয়ে হাজির হচ্ছি শীঘ্রই। নমস্কার।